স্বল্প বুদ্ধি, মেধা, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, কমিউনিকেশন, কনজুগেশন, আমাদের যত রকমের পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিলেটেড ইস্যুস আছে একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, অ্যাটলিস্ট আপ টু দ্য এজ অফ 17, বুধ সেখানে একদম মার্গদর্শী জায়গা পালন করে এবং সেটা জীবনের শেষের ক্ষেত্রেও পালন করে। বুধ নিঃস্বার্থভাবে কোঅর্ডিনেশনের কাজ করে। যদি কোনোভাবে কোনো ম্যালাফিক প্ল্যানেট দ্বারা যুক্ত বা দৃষ্ট বুধ খুব বাজেভাবে না হয় এবং সেটা টোটালি নবাংশ এবং দশমাংশতে তার ইম্প্যাক্ট না থাকে, তাহলে অত্যন্ত সে কোনো রকম হিসেব বা কোনো রকম স্বার্থের বিনিময়ে কাজ করার একদম পরিপন্থী অবস্থায় থাকে। সততা এবং নিষ্ঠার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে এবং উইদাউট এনি ইনফ্লুয়েন্স এবং কোনো রকম প্রিটেন্স ছাড়া, কোনো রকম অভিনয় বা কোনো রকম অতিরিক্তভাবে এক্সগ্যাগারেট করার কোনো সিচুয়েশন ক্রিয়েট করা ব্যতিরেকে বুধ কিন্তু তার প্রাথমিক কার্যপ্রণালী পালন করে এবং আমাদের জীবনের যত রকম মৌলিক যে গুণ, যেটা আমাদের গৃহ থেকে আমরা পাই, অর্থাৎ প্রথম 5 বছর আমাদের শারীরিক মানসিক বিকাশ তথা আধ্যাত্মিক বিকাশ অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইমারি মেটেরিয়াল গ্রোথ, যেটা আমরা মূলত মায়ের থেকে বা খুব কাছাকাছি আত্মীয় স্বজনের থেকে পেয়ে থাকি। তারপরে গুরু কর্তৃক শিক্ষা, যেটাকে আমরা সেকেন্ড ফেজ অফ চাইল্ডহুড বলে থাকি। তারপরে থার্ড ফেজ অফ চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট গ্রোথ পর্যন্ত বুধ কিন্তু খুব পিভোটাল রোল প্লে করে। সেই কারণে বুধের কার্যকরিতা আমাদের সর্বাগ্রে অনুভূত হয় তথা নর্মাল প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন। এক্ষেত্রে আমাদের এন্টায়ার সোসাইটি যেরকম মোস্টলি আমাদের কনজামশন তথা ভোগবাদের উপর নিহিত আছে, যেহেতু সেটা শুক্র, মঙ্গল এবং রাহু দ্বারা পরিচালিত মূলত, সেই ভোগবাদের ক্ষেত্রে যে কোঅর্ডিনেশন অর্থাৎ যোগাযোগ, যেরকম আমি কথা বলছি আপনারা খুব শুনতে পাচ্ছেন, তার দ্বারা প্রভাবান্বিত হয়ে কোনো কাজ করছেন। আমি একটা ছোট উদাহরণ দিলাম, সেটাই ব্যাপক অর্থে এই সমস্ত কিছু এভাবে দেওয়া নেওয়ার পাকচক্রে নিহিত আছে এই সম্পূর্ণ এই বরাহকল্পের কলিযুগের এই সেকশন। সুতরাং এখানে বুধ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে এবং যতটা পজিটিভ মেটেরিয়াল সে ফ্লো করতে পারে, যার দ্বারা মানুষের কাছে সমস্ত তথ্য এবং তত্ত্ব সব কিছু খুব নির্দিষ্টভাবে পৌঁছাতে পারে, তার জন্য বুধ একটি কার্যকরী এবং ভীষণ এফেক্টিভ প্ল্যানেট। এবং কুম্ভ রাশি আমাদের বেসিক মৌলিকতা, ইন্ডিপেন্ডেন্স, আমাদের এক্সপ্যানশন, কন্ট্রোলড এক্সপ্যানশন, আমাদের পিওরিটি অফ থট, আমাদের ডিগনিটি, ইন্টিগ্রিটি তথা জুডাল ফ্যাক্টরের সাথে ভীষণভাবে যুক্ত রয়েছে এবং মোড অফ স্পিরিচুয়ালিটির সাথেও প্রচণ্ডভাবে কুম্ভ রাশি যুক্ত রয়েছে। তো এই রাশিতে যখন বুধ গোচর করবে, তার ফলে তার সামগ্রিক ফলের ক্ষেত্রে কিছুটা ডিফারেন্ট ফল প্রদান করবে। কারণ বুধ এই ঘরে শুধুমাত্র গোচর করবে না, বুধ এই ঘরে গোচর করবে, তারপরে বকরি হবে, তারপরে মার্গী হবে, পুনরায় ঘর থেকে লিভ করবে। এবং এই ঘরে কুম্ভ রাশিতে বুধ প্রায় 67 দিন, 67 ডেজ এখানে রিটেইন করবে। এবং বুধের যেটা অ্যাভারেজ একটা ঘরে 18 দিন থাকে উচ্চ গতিতে, যেরকম মকরের ঘরই আগের ঘর বুধ প্রায় 16 দিনে ক্রস করেছে, এক্ষেত্রে কিন্তু বুধ সেই ঘরে প্রায় তার 3.5 গুণ, 4 গুণের কাছাকাছি সময় এখানে সে অতিবাহিত করবে এবং একাধিক প্ল্যানেটের সাথে তার কনজাঙ্ক্ট হবে, বিশেষত রাহু দ্বারা সে যুক্ত হবে এবং একই নবাংশে অবস্থান করবে, বর্গোত্তম স্টেটে অবস্থান করবে, গ্রহণ সংগঠিত হবে তথা আবহাওয়া এবং জলবায়ুর ক্ষেত্রেও একাধিক প্ল্যানেটের কনজাঙ্ক্টের ফলে তার প্রভাব মানে একটা ব্যাপকভাবে পরিবর্তন হবে। তদুপরি বৃহস্পতির নবম দৃষ্টি দ্বারা দৃষ্ট আছে এই কুম্ভ রাশি, সুতরাং তার ফলেও এখানে কিছু অতিরিক্ত এক্সপ্যানশন সেটা আমরা এখান থেকে পাবো। এই সামগ্রিক আলোচনা আমরা করব প্রত্যেকটা স্টেপে স্টেপে। তারপরে
তার অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি আপনাদের সামগ্রিক টাইমিংটা বলে নিই। তবে আমাদের আলোচনা কিন্তু এখানে কনফাইন্ড থাকবে বুধের বকরি হওয়া পর্যন্ত। বকরি স্টেটের পরে যে আলোচনা সেটা একটা সেপারেট আলোচনা, সেপারেটলি হবে। বুধ আগামী 3 তারিখ 3রা ফেব্রুয়ারি রাত্রিবেলা 9:38 মকর ত্যাগ করে কুম্ভ রাশিতে এবং মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রের তৃতীয় চরণকে সাথে নিয়ে কুম্ভে প্রবেশ করবে। এখানে ধনিষ্ঠা নক্ষত্রের বিস্তার 2টো চরণ পর্যন্ত, 6°40' পর্যন্ত। তারপরে রাহুর নক্ষত্র আছে শতভিষা, তার বিস্তার 20° পর্যন্ত। বুধ রাহুর নক্ষত্রে প্রবেশ করবে 7/2/2026 বিকেলবেলা 4:15। উচ্চ গতিতে আছে এখনো, সুতরাং খুব দ্রুত এই দূরত্ব সে 6°40' অতিক্রম করবে এবং বুধ এবং রাহু একত্রে 1°তে অবস্থান করবে। সেটা হচ্ছে 13/2/2026 দুপুর রাত্রিবেলা 12 থেকে 13 হবে যখন, রাত্রি 12:24 এবং বর্গোত্তম থাকবে। কত ডিগ্রিতে থাকবে সেটা 15°10' 33" থাকবে। এবং এই দিনই আর কিছুক্ষণ পরে রবিও কুম্ভ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ রবি এ সময় আমাদের কন্যা রাশির নবাংশে অবস্থান করবে। এরপরে বুধ 20° ক্রস করবে, সেটা হচ্ছে 15/2/2026 রাত্রিবেলা 9:16 এবং সে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আলটিমেটলি 26 ফেব্রুয়ারি বুধ বকরি হবে দুপুরবেলা 12:02 এবং মিথুন রাশির নবাংশ যে দূরত্ব পর্যন্ত বুধ অতিক্রম করবে সেটা হচ্ছে 28°21' অর্থাৎ প্রায় মীন রাশির লাগোয়া অংশ পর্যন্ত অবস্থান করবে। আগের বারের কথা চিন্তা করুন, 2025 তখন বুধ মীন রাশিতেই প্রবেশ করে বুধ এবং শুক্র একত্রে বকরি ছিল আরও মোটামুটি 1 মাস পরে। তো এবছর বুধ যে অংশে গিয়ে বকরি হয় তার থেকে 22° নিচে নেমে আসে পরের বার। তো সেই হিসাবে সে এবার মীন রাশিতে পৌঁছাতেই পারেনি, তার আগেই বকরি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি বুধ পুনরায় উল্টো দিকে সে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে পুনরায় রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। সেটা হচ্ছে 10/3/2026 সকালবেলা 8:25 অর্থাৎ 20°তে অবস্থান করবে, রাহুর নক্ষত্রে প্রবেশ করবে এবং আলটিমেটলি ডাইরেক্ট হবে 21 তারিখ 21শে মার্চ। 20 থেকে যে 21 হবে সেই রাত্রিবেলা 12:41 এবং যে ডিগ্রিতে অবস্থান করবে সেটা 14°16' এবং সেটা কুম্ভ রাশির নবাংশ। রাহুকে কিন্তু বুধ আর ডিগ্রি ক্রস করতে পারবে না, যদিও নবাংশ বড় নবাংশে এক জায়গায় অবস্থান করবে। অর্থাৎ রাহুর কুম্ভ রাশিতে যে সময় পর্যন্ত অবস্থান আছে সেই সময়টা হচ্ছে 24শে মার্চ পর্যন্ত। তো 24শে মার্চের আগেই যেহেতু ডাইরেক্ট হয়ে যাচ্ছে, সুতরাং বুধ সেখানে রাহুকে একই নবাংশে অবস্থানে পেয়ে যাবে, কিন্তু রাহুর ডিগ্রি ক্রস করে আর নিচে নামতে পারবে না, তার আগেই বুধ ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি রাহু তখন যে দূরত্বে থাকবে কুম্ভ রাশি, অর্থাৎ 21শে মার্চ, সেটা 13°46' আলটিমেটলি 13°20' নিচে যখন নামবে তখন রাহু মকর রাশির নবাংশে নেমে আসবে এবং কেতু সে চলে যাবে কর্কট রাশির নবাংশে। এবং কেতুর ক্ষেত্রে নক্ষত্র পরিবর্তনও হবে সেই সঙ্গে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেতু নিজের নক্ষত্রে প্রবেশ করবে মঘা নক্ষত্রে, শুক্রের পূর্ব ফাল্গুনী নক্ষত্র ত্যাগ করে। আলটিমেটলি বুধ কুম্ভ রাশি থেকে মার্গী গতি নিয়ে এই ঘর থেকে সে লিভ করবে, সেটা হচ্ছে 11/4/2026 রাত্রিবেলা 12টা থেকে যখন 1টা হবে 10 তারিখ থেকে 11 তারিখ, সেই সময় 12:57
সে মীন রাশিতে প্রবেশ করবে এবং নিচ হবে, ডেবিলিটেটেড হবে। তো আমাদের আলোচনা মূলত আজকে থাকবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। ডেটগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বিশেষত যারা লার্নার আছেন তারা অবশ্যই ডেটগুলো একটু খেয়াল রাখবেন। আমরা আলোচনার ক্ষেত্রে আজকে শুধুমাত্র বুধকে কনসেন্ট্রেট করেই আলোচনা করব। অন্যান্য যে 4টে প্ল্যানেট, এখানে অলরেডি রাহু আছে, 6 তারিখ শুক্র এখানে প্রবেশ করবে, 13 তারিখ রবি প্রবেশ করবে এবং 23 তারিখ মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে। তাদের সামগ্রিক ফল নিয়ে পরে আলোচনা হবে। আমরা আজকে ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। বুধ এখানে প্রবেশ করবে এবং সে রাহুর সাথে কনজাংক্ট হবে, তার ফলে কি ফল দেবে। প্রথমে বুধ কুম্ভ রাশিতে নর্মাল থাকলে যে ধরনের ফল দেওয়ার চেষ্টা করে সেটা নিয়ে আলোচনা করি। শনি থেকে দ্বাদশে আছে, বুধ এখানে যথেষ্ট ফ্রিলি ফাংশন করবার মতন জায়গায় থাকবে অন্তত 26 তারিখ পর্যন্ত, বকরি হওয়ার পূর্ব পর্যন্ত। তো সেই ফেজটা নিয়ে আমরা বলি, তারপরে রাহুর কনজাংশনের বিষয়টি বলবো। বুধ এখানে অসম্ভব ক্ষুরধার বুদ্ধি, কিন্তু শর্ট টার্মের ক্ষুরধার বুদ্ধি বুধ এখানে লাভ করে। অর্থাৎ কোনো একটা লং টার্ম বুদ্ধির যে প্রথম দিকের যে বেগটা থাকে বা ভেদন শক্তিটা থাকে, কোনো একটা তীরের দেখবেন মাথার দিকটা বেশি পিয়ার্সড, মানে ফুল থাকে আর কি, যেটা পিয়ার্সড করতে পারে, ভেদ করতে পারে আর কি। তো সেই রকম ধরনের বুদ্ধি ক্ষুরধার বুদ্ধির প্রথম অংশটায় থাকে, যেটা পরবর্তীকালে বুদ্ধির যে সামগ্রিক যে সেডিমেন্টেশন, লেপন যেটা আছে, সেটা স্যাটার্ন যাতে ফুল ফ্লেজেডলি করতে পারে। বুধ এখানে সেই ফলটা সব থেকে বেস্ট ওয়েতে দিতে পারে। এই ঘরে দিতে পারে, রবির ঘরে দিতে পারে, নিজের মূল ত্রিকোণে দিতে পারে, এবং কিছুটা মিথুন এবং কর্কটের কে মিলিয়ে দিতে পারে। কর্কটের 16 ডিগ্রি পর্যন্ত, মিথুনের 20 ডিগ্রি থেকে এখানে ফল দেওয়ার মতন জায়গায় বুধ থাকে। তার সাথে এখানে একটা আইডিয়াল ক্যারেক্টার থাকে, মোটামুটি পরিবেশ পরিস্থিতি অনুসারে তার মধ্যে বোধ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল ব্যালেন্স একসাথে এখানে পোষণ করতে পারে। মনুষ্যত্বযুক্ত হিউম্যানিটি থাকে, হাম্বলনেস থাকে, চিন্তাধারার মধ্যে মুক্ততা থাকে। মুক্ততা মানে স্বাধীন চেতা চিন্তা করতে পারে, কিন্তু তার মানে সে কিন্তু সমস্ত ইনস্টিটিউশনকে ভায়োলেট করে চিন্তা করে না কখনো। অর্থাৎ প্রত্যেকটা ইনস্টিটিউশনকে মর্যাদা দিয়ে সে তার চিন্তাকে ব্যক্ত করতে পারে, বা সেই চিন্তার কোনো প্যারালাল কোনো বেটার চিন্তা দিতে পারে। সে বেদান্ত দর্শন পড়লো তার গুরুর থেকে, সে গীতা পাঠ করলো তার গুরুর থেকে, এবং তারপরে সে তার কোনো চিন্তা, যেটা বর্তমান যুগের ক্ষেত্রে অনেকটা অ্যাপ্লিকেবল, সেই রকম কোনো একটু মডিফাইড মানে চিন্তাটা তো আর চেঞ্জ হবে না, কোর লেভেলটা, সেটাই কিছুটা মডিফিকেশন করে সে পেশ করলো আর কি। এই ধরনের গুণ এখানে ভীষণভাবে, মানে খুব ভালো ইন্টারপ্রিটার হতে পারে, কিন্তু মুক্ত চিন্তা এই জায়গাটা কিন্তু থাকে। কিছুটা উচ্চাকাঙ্ক্ষী হয়, কিন্তু উচ্চাকাঙ্ক্ষীর মধ্যে পার্সোনাল গেইন এখানে অলমোস্ট থাকে না। উচ্চাকাঙ্ক্ষী বলতে সেই সমষ্টিগত চিন্তা করতে সাহায্য করে, এবং বৃহস্পতি দ্বারা যেহেতু দৃষ্ট থাকে, সে তার চিন্তাকে সমাজের সর্বস্তরে বা যে যে স্তরের সাথে যুক্ত থাকে সেই স্তরের প্রত্যেকটা স্তরের সাথে কিছুটা রিজেমব্লেন্স করবার বা কিছুটা পরিচিত করবার চেষ্টা সে করে। খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়, অর্থাৎ আজ থেকে 20 বছর পরে কি ঘটবে সেই অনুসারে বর্তমান কোনো প্ল্যান বা কোনো রকম কোনো পরিকল্পনা করবার মতো মানসিকতা থাকে। প্রোগ্রেসিভ থট, যেটা আমি একে বললাম, একদম প্রাইমারি ক্রিয়েটিভিটির যে বেস লাইন থাকে সেটা তৈরি করতে পারে। অর্থাৎ দেখা গেল তারপরে হয়তো সেই কাজটার মধ্যে অন্য কোনো যোগ্য মানুষের অনুপ্রবেশ ঘটে, সে কাজটাকে বিল্ড আপ করলো, কিন্তু প্রারম্ভিক যে ভিত্তিপ্রস্তর সেটা কিন্তু সে নির্মাণ করে দিয়ে চলে যেতে পারে। এই ধরনের কাজ করতে পারে, খুব ইনোভেটিভ হয়। হ্যাঁ, ফ্রিল্যান্সার অনেক সময় কাজ করে, খুব ভালো ফিল্ড রিপোর্টার, খুব ভালো ফ্রিল্যান্সিং রিপোর্ট, খুব ভালো তথ্যভিত্তিক বা অনেক বেশি
রিসার্চ রিলেটেড কোনো রিপোর্টিং করা দীর্ঘদিন ধরে, এবং সেটা একদম আনবায়াসড ওয়েতে কাজ করা, বা কোনো যুদ্ধক্ষেত্রে খুব প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে কাজ করা, এই ধরনের কিন্তু ক্রিয়েটিভিটি এখানে থাকে। নর্মালি মানে সত্যান্বেষণ যেটাকে বলে, সেই ধরনের প্রকৃতি থাকে। টেকনিক্যাল ফিল্ডকে অনেক সময় এরা সাহায্য নেয়। মনে করুন যে কোনো ভাষা বা কিছু বুঝতে পারছে না, সেক্ষেত্রে কোনো একটা যন্ত্রের সাহায্য নিল সেটা রিড করবার জন্য, বা ইন্টারপ্রেটার নিল সেটা প্রপারলি রিড করবার জন্য, পুরনো কোনো ঐতিহাসিক তথ্য বা তত্ত্বের সে জ্ঞান নিচ্ছেন সেখান থেকে, বা নতুন কোনো ভাষা শেখা, বা নতুন কোনো হলোগ্রাফিক কিছু শেখা, যার মাধ্যমে সে সেটাকে রিড করতে পারে এবং সেটাকে সমাজের স্বার্থে ব্যবহার করতে পারে, এই ধরনের মানসিকতা কিন্তু এখানে দেখা যায়। আচ্ছা, নর্মালি বিভিন্ন ধরনের স্পাইং যে সোশ্যাল মানে যে ইনস্টিটিউশনগুলো আছে, যারা ব্যক্তিগত স্তরে বা ধরুন সমষ্টিগত স্তরে বা কোনো রাষ্ট্রের পক্ষে বা বিপক্ষে যারা বিভিন্ন ইন্টেলিজেন্স গ্যাদারিং করে, এবং তার জন্য যে সমস্ত গেজেট বা আধুনিক যে সমস্ত যন্ত্রপাতির ব্যবহার করা হয়, এই যন্ত্রপাতি রিলেটেড কাজকর্ম বা নিজেও সেই সংক্রান্ত কাজকর্মের সাথে কিন্তু যুক্ত হতে পারে। কিন্তু মনে রাখবেন, বুধ যখন খুব আনবায়াসলি কাজ করে, তখন কিন্তু সে কোনো রকম অর্থ বা কোনো রকম লাভ, কোনো লালসার জন্য সে কাজ করে না। সে কিন্তু কাজ করে তার ইন্টিগ্রিটি, তার মরালিটি, এই পোর্শন থেকে কাজ করে, এবং কারুর দ্বারা খুব একটা প্রভাবিতও হয় না। জেনারেল ইন্টেলিজেন্স গ্যাদার করা বা ম্যানেজমেন্ট বা ডিপ্লোম্যাটিক সেক্টরে কাজ করার জন্য কিন্তু অত্যন্ত বেটার ফল এখানে প্রদান করে। এবার এখানে রাহু অবস্থান করছে। রাহু যেখানে অবস্থান করবে, দেখুন রাহু হচ্ছে সেই গুপ্ত ঘাতকের মতন যে লুকিয়ে থাকে কোনো একটা জায়গায়। যখনই তার একটা নির্দিষ্ট ব্যারিয়ার আছে, সেই ব্যারিয়ারের মধ্যে কোনো প্ল্যানেট যখন প্রবেশ করে যায়, তখন সে তাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটাক করে। স্ট্রেট ফরওয়ার্ড অ্যাটাক করার ফলে কি হয়, যে তার মধ্যে যে ভালো গুণগুলো আছে, রাহুর বেসিক নেচার কি আছে, রাহু হচ্ছে এক ধরনের এমন এক ধরনের ম্যালাফিক এনার্জি, যেটা আপনার ভালো গুণগুলোকে সাবডিউট করে দেবে, এবং ন্যাচারালি ভালো গুণগুলোর জায়গাতে কিছু অবগুণ বা নেগেটিভ গুণ সেখানে অকুপাই করে নেবে, যাতে জিনিসটাকে কত বেশি ডিস্টার্ব বা নিজের স্বার্থের জন্য সেটাকে ব্যবহার করা যায়, সেই ধরনের প্রকৃতি তৈরি করবে। তো এখানে রাহু আছে এবং বর্গোত্তম আছে। বুধ যতক্ষণ বকরি স্টেটে থাকবে, পুরো মার্গী বকরি পুরো স্টেটটাতেই রাহু এখানে বর্গোত্তম স্টেটে থাকবে এবং বুধের খুব কাছাকাছি অবস্থান করবে। তো সেক্ষেত্রে রাহু এখানে প্রাথমিক যে ডিস্টারবেন্স তৈরি করবে, সেটা হচ্ছে রিউমার তৈরি করা, মিথ্যে জিনিস তৈরি করা, বা মিথ্যের জাল বোনা, বা হ্যালুসিনেশন তৈরি করা, নাটক করা বিভিন্ন রকম। মানে ধরুন, বাচ্চা ছেলে দিয়ে আমি বলছি, বাচ্চা ছেলে মেয়ে যারা ধরুন স্কুলে কোনো কঠিন পড়া আছে, তো মাস্টারমশাই হয়তো বলেছেন যে পড়া না করে আসলে কিন্তু আজকে এবার গার্জিয়ান কল বা পানিশমেন্ট হবে। দেখা গেল সকালবেলা উঠে সে একটা প্রিটেন্ড করলো, তার শরীর খারাপ, পেট ব্যথা করছে, নাটক বা ছলনা, বিভিন্ন রকম হ্যালুসিনেশন তৈরি করা, এবং সেটাকে কিন্তু সে তার যার উদ্দেশ্যে সেটা সে রচনা করছে, তাকে কিন্তু মোটামুটি সে বিলিভ করাতে বা কাছাকাছি বিলিভ করাতে কিছুটা সে সফলতাও পাবে তার এই নাটকটি, এবং তার দ্বারা তার যে উদ্দেশ্য আছে সেটা কিন্তু বেশ কিছুটা সাধিত হবে। এই ধরনের সেটা কিন্তু একটা বাড়ি থেকে শুরু করে কোনো বৃহৎ কোনো পার্সোনালিটি, কোনো রাষ্ট্রের কোনো প্রধান ব্যক্তি, তার দ্বারাও হতে পারে, তার স্বীয় স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য এটা করতে পারে। এবার তার ক্ষেত্রে যদি ছকের গুণ বা প্রোডাক্টিভিটি খুব বেটার থাকে, তাহলে সেই যে মিথ্যে প্রভাবটা, মিথ্যে বলেও সে সেটাকে ভালো কাজে লাগাতে পারবে। ভগবানকে যেরকম রণছোড় বলা হয়, তার দ্বারা তো উনি যেহেতু
3 গুণের ঊর্ধ্বে বসবাস করে, ওনার মধ্যে কোনো ইম্প্যাক্ট হয় না। কিন্তু তার মধ্যেও একটা লং টার্ম পলিসি ছিল সেটা। তো অপবাদ তিনি শুনে গেছেন সারা জীবন, কিন্তু কখনো রিয়্যাক্ট করেননি। কিন্তু আমরা তো হিউম্যান বিং, আমরা রিয়্যাক্ট করে দেবো একটা লেভেলের পরে। তো সেই জায়গাটাই কিন্তু এখানে কম্পারেটিভলি দেখাচ্ছে। এবং সেটা যদি সে লং টার্মে সেরকম স্পিরিচুয়াল ব্যক্তি হয়, তার মধ্যে স্পিরিচুয়াল সেন্স বা লং টার্ম সেন্সিবিলিটি থাকে, তাহলে কিন্তু সেটাকে সে খুব পজিটিভলি ইউজ করতে পারবে। তবে নর্মালি রাহু বহু ক্ষেত্রেই, যেহেতু স্যাটার্নও দ্বিতীয় রয়েছে এই ঘটনাটির, এবং শুক্র এখানে প্রবেশ করবে 6 তারিখ থেকে, তো এখানে একটা ম্যালাফিক স্টেট তৈরি করে দেবে যে এই মিথ্যেটাকে অলরেডি সাস্টেইন করা। শুক্র অলরেডি ব্যাপারটা শুরু করে দিয়েছে। আমি আজকে 28 তারিখ, 28শে জানুয়ারি রাত্রিবেলা রেকর্ড করছি। যবেই এর আপলোড হোক না কেন, আপনারা মোটামুটি 31 তারিখ থেকে সারা পৃথিবীব্যাপী, অর্থাৎ বুধ যখন মোটামুটি লাস্ট নবাংশে অবস্থান করে ফেলবে, তখন থেকেই এই ফল কিন্তু দেওয়া সে শুরু করে দেবে। ঠিক উদাহরণ সহকারে বলছি, আমাদের চারপাশে 2-3টে এরকম দেশ আছে যারা সম্পূর্ণ, কিছু ক্ষেত্রে তো অবশ্যই মনুষ্যত্ব বিরোধী, কিন্তু তারা বিভিন্ন ভিকটিম কার্ড খেলে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে, আমরা প্রায় সকলেই জানি। তো এই ধরনের দেখবেন তাদের উপরে এই ধরনের বেশ কিছু এই সময় মানে ব্লোন হবে তাদের উপরে। মানে তারা যে অপরাধগুলো সংগঠিত করেছে রাহুর সাথে যুক্ত হওয়ার আগে পর্যন্ত, এই ধরনের যাদের যাদের ওপরে এই ধরনের সংগঠিত হয়েছে, তারা ছোটোখাটো থেকে বৃহৎ আকারে, সেটার মান্ডেন অনুসারে ডিপেন্ড করবে, তবে সেটা যত দক্ষিণ পশ্চিম তথা পশ্চিম অংশের দিকে বেশি অগ্রসর হবে ভারতবর্ষের মধ্য অংশ থেকে, তত বেশি সংগঠিত হবে। সেটা তার পাওয়ার বা স্ট্রেংথ বেশি থাকবে। সেটা কিন্তু একদম লোহিত সাগর পর্যন্ত মোটামুটি সেখানকার মান্ডেনের মধ্যে মঙ্গলের সাথে অন্যান্য কিছু প্ল্যানেটের কম বেশি তার প্রপোর্শনেট ভ্যালিউজ আছে, কিন্তু মান্ডেনের একটা বৃহৎাংশই মঙ্গল দ্বারা এবং টু সাম এক্সটেন্ট স্যাটার্ন দ্বারা সেখানে ডিটারমাইন থাকে। তার ফলে সেখানে সবসময় একটা আনস্টেবল স্টেট আপনারা দেখবেন। মোটামুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় থেকে 2-1টা রাষ্ট্র ব্যতি রেখে সেখানে কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশন, সেখানে মানুষ কিন্তু পর্যায়ক্রমে বা জেনারেশন ওয়াইজ তারা ফেস করে। সাধারণ মানুষ কখনো এগুলো চান না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ফেস করতে হয়েছে বা হচ্ছে। এই জায়গায় কিন্তু এর এক্সেন্ট্রিসিটি অনেকটা বেড়ে যাবে, সময়ের এর প্রবাবিলিটি ফ্যাক্টরগুলো অনেকটা বাড়বে, কিন্তু কোনোটাই খুব লং স্ট্যান্ডিং হবে না। আমি আপনাদের বারবার বলেছি, যে ধরনের ঘটনাই ঘটুক সেটা 1 দিন 2 দিন 3 দিন বড়জোর 5 দিন স্টে করবে, তারপরে কিন্তু অটোমেটিক্যালি সেটা কমে যাবে। যা গন্ডগোল শুরু হবে সেটা মে মাস থেকে শুরু হবে। আমি প্রথমে জুন বলেছিলাম, আমি গত আলোচনায় শনির আলোচনায় আপনাদের বলেছি যে সেটা একটু আগে থেকে আসবে, মোটামুটি মে মাসে 10-12 তারিখের পর থেকে, এবং তারপরে যত দিন যাবে থিংস উইল বি ক্রিটিক্যাল। সেটা আলোচনা যত আসবে পরবর্তীকালে আপডেট করা যাবে, বা আপনারাও আপনাদের জীবন দিয়ে সেটা উপলব্ধি করবেন। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর যেটা আছে, বন্ধু শত্রু, শত্রু বন্ধু হওয়ার প্রবণতা পুনরায় তৈরি হবে। অর্থাৎ ধরুন 30শে জানুয়ারি পর্যন্ত, ধরুন গত 1 বছরে যাদের সাথে বৃহৎ আকারে বলতে পারি বিভিন্ন দেশ মহাদেশ, বিভিন্ন রকম ইকোনমিক ফোরাম বা বিভিন্ন রকম দেশের যে সংগঠন আছে, তাদের সাথে অন্য একাধিক দেশের সংগঠন বা ইন্ডিভিজুয়াল 2টি দেশের মধ্যে যে একটা অপোজিশন বা ধরুন একটা বিরুদ্ধ মতের যে ব্যাপার ছিল, সেই জায়গাটায় দেখবেন অনেকটা সহমত আসবে, আর সহমতের জায়গায় কিছুটা ডিস্টারবেন্স তৈরি হবে। এটা কিন্তু পুরোটাই থাকবে ধরুন 7th to 8th এপ্রিল পর্যন্ত এই বিষয়টি পরিলক্ষিত হবে। গ্রহণ আছে 17 তারিখ, সেটা নিয়ে আমি আলাদা আলোচনা করব, তখন বিষয়টি আরেকটু এক্সপ্লেইন করে দেবো এই বিষয়টা।
নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গায় একটা ব্যাপক আপস অ্যান্ড ডাউনস কিন্তু এ সময় হবে। সেটা হচ্ছে 31 তারিখ থেকে প্রাথমিক ক্ষেত্রে আপনাদের বলতে পারি যে মার্চ মাসের প্রায় 18 তারিখ পর্যন্ত, 31শে জানুয়ারি থেকে মার্চ মাসের 18 তারিখ বিশ্ববাজার তথা ভারতীয় বাজার বহু জায়গায় হঠাৎ মন্দা, আবার বহু জায়গায় খুব ব্যাপক গ্রোথ, দুটোই কিন্তু লক্ষ্য করা যাবে। প্রচুর পরিমাণ অর্থ হঠাৎ করে শূন্যে মিলিয়ে যাবে, আবার প্রচুর পরিমাণ অর্থ তৈরি হবে মানে দাম বৃদ্ধির ফলে সেই ভ্যালুয়েশনটা অ্যাডেড হবে, আর দাম হ্রাসের ফলে কিছু ভ্যালুয়েশন সেখান থেকে বলতে পারেন উবে যাবে, পাওয়া যাবে না তাদের আর হদিশ। তো এই ধরনের একটা ব্যাপক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে পরবর্তী প্রায় 55 দিন অতিবাহিত হবে। এটা সারা বিশ্ববাজারেই দেখা যাবে এবং সেটা বিশ্ব বাণিজ্য তথা মানে গ্লোবাল ট্রেড অ্যাফেয়ার্স সেসব জায়গায় দেখা যাবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসের দাম বৃদ্ধি হ্রাসের দ্বারাও সেটা প্রভাবিত হবে, অর্থাৎ বাজার কিছুটা আনস্টেবল থাকবে। এবং এই স্টেবিলাইজেশনের যে মোডটা রয়েছে, এই মোডটা আরও বেশি প্রভাবিত হবে যখন মঙ্গলের নক্ষত্রে ঢুকবে, সেটা গ্রহণের মোটামুটি কাছাকাছি সময়। তারপর থেকে যে 40 দিন সময় যাবে, সেই 40 দিন কিন্তু প্রত্যেকেই একটু, যারা ধরুন ডেইলি ট্রেড করেন বা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল জায়গা বা যেগুলো গত 2-3 বছরের মধ্যে হ্যাবক প্রাইস রেইজ করেছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই সব বিষয়গুলোর উপরে কিন্তু একটু বুঝে শুনে বা যারা ধরুন এ ব্যাপারে অভিজ্ঞ আছে তাদের মত শুনে পয়সা করে ইনভেস্ট করবেন বা করবেন না সেটা ডিসিশন নেবেন। অবভিয়াসলি আপনার ব্যক্তিগত হরোস্কোপে সেটা কতটা ইনক্লাইন্ড আছে সেটা একটু দেখে নেবেন, না হলে কিন্তু ফল বেশ কিছু অর্থ ক্ষতি এ সময় হওয়ার যোগ রয়েছে। নাম্বার 5 যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু ধরুন গত নভেম্বর মাসের 1 তারিখ সম্ভবত কলকাতায় লাস্ট বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি হয়নি, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছিল তার ফলে মাটি বা যারা চাষবাসের সাথে যুক্ত মানুষজন আছেন তারা জানেন যে অলমোস্ট নভেম্বরের এন্ড অবধি মাটি একেবারে ভেজা ছিল। রিপিটেডলি বৃষ্টি বা অতিবৃষ্টির ফলে যেটা হয়েছে, তার ফলে সমস্ত শীতকালীন ফসল যেগুলো অন্তত আমাদের এই সমস্ত জেলার চারপাশে বপন করা হয়, সেগুলো করতে উঁচু জমি না হলে সেটা অনেকটাই লেট হয়েছে। তার ফলে শস্য প্রোডাকশনের ক্ষেত্রে কিছু লেট হয়েছে। আমের বোল আমি এখন সবে আসতে দেখছি বেশ কিছু গাছে, যারা একদম টোটালি কমার্শিয়াল প্রোডাকশন করেন তাদের ব্যাপারটা আলাদা, তারা বিভিন্ন ওষুধ সাহায্য নেন বা কিছু গাছে নর্মালিও হয়, কিন্তু অধিকাংশই কিন্তু ডেফার্ড হচ্ছে। তো এর বহুবিধ কারণ আছে, সেটা আমি আপনাদের বলেছিলাম, কিন্তু এই ব্যাপারটা এবার কিন্তু লক্ষ্য করা যাবে। রেইন আপনাদের 9 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি এর মধ্যে, এই 1 সপ্তাহ 8 দিনের মধ্যে প্রথম আমাদের এই বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ তথা এই পার্শ্ববর্তী সভরেন দেশ বিহার ওড়িশা এই সমস্ত কোস্টে কিন্তু প্রথম হালকা বৃষ্টিপাতের যোগ দৃষ্ট হচ্ছে, এবং সেটাও কিন্তু শুক্র রাহু বুধ এবং কিছুটা তো অবশ্যই রবি এদের কনজাংশনে এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট অবস্থায় সংগঠিত হবে, তবে বেশি নয়, সংগঠিত হবে। এবং ঠান্ডা যেটা বলছি সেটা কিন্তু এত দ্রুত যাবে না, মোটামুটি ধরে রাখতে পারেন মার্চ মাসের 10-12 তারিখ অবধি ঠান্ডার একটা অনুভব রাতের দিকে অবশ্যই থাকবে। শনির কম্বাসান তৈরি হচ্ছে মোটামুটি একনিষ্ঠভাবে 15-16 তারিখ থেকে মার্চ মাসের, তারপর থেকে কিন্তু ঠান্ডার প্রকোপটা আস্তে আস্তে কমতে থাকবে বা খুব ডিসপ্যারিটি হবে, তারপরে কমতে থাকবে, কিন্তু বর্তমানে কমবে না। তাছাড়া বেশ কিছু জায়গায় কোস্টাল এরিয়ায় বা ধরুন বিভিন্ন নদী তীরবর্তী যেগুলো ধরুন বেশ
বড় নদী, মোটামুটি ১,৫০০ কিলোমিটারের বেশি দীর্ঘ নদী, এবং যার গমন পথ আছে উত্তর থেকে দক্ষিণের দিকে মূলত। এইরকম নদীতে, যেরকম ধরুন আমাদের মা গঙ্গাকে যদি বলা হয়, তার প্রবাহ প্রথম দিকে উত্তর থেকে দক্ষিণ, তারপরে পূর্ব বরাবর, তারপরে একটি শাখা পূর্ব বরাবর হয়ে দক্ষিণে, আর একটি শাখা একদম দক্ষিণ বরাবর, যেটা আমাদের হুগলি নদী হিসাবে আমরা বলে থাকি। এরকমভাবে এইরকম জায়গায়, বা আমাদের যে একদম মধ্য ভারত আছে তার থেকে যত পূর্ব দিকে যাবেন সেই সমস্ত নদী, একেবারে ভিয়েতনামে মেকং পর্যন্ত, সেই সমস্ত রিভার পর্যন্ত, ইভেন চীনেরও যে পূর্ব দিক আছে, যে অংশটা মূলত ভীষণ ফার্টাইল এরিয়া চাষবাসের জন্য, মূলত ওখানেই চীন দেশে সব থেকে বেশি চাষবাস হয়। তো এইরকম জায়গা থেকে, এবং যে নদীগুলো, ওখানেও নদীগুলোও কিন্তু পশ্চিম থেকে পূর্বমুখী, ওয়াংও, ইয়াংসি, কিয়াং সমস্ত নদী এক্ষেত্রে হবে না। যেগুলো উত্তর দক্ষিণে, যেমন ধরুন আমাদের জলঢাকা, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ঢাক, এই সমস্ত যে নদীগুলো, হ্যাঁ, এই সমস্ত নদীগুলো মোটামুটি উত্তর দিক থেকে দক্ষিণের দিকে এসে কিছু পদ্মা নদীতে বা কিছু আমাদের ব্রহ্মপুত্র বা মেঘনা যেটাকে বলা হয় তাতে মিশেছে। এইরকম নদী তীরবর্তী অঞ্চলে বা আরও পূর্ব দিকে চলে যান, এরপরে বাংলাদেশ ছাড়িয়ে আবার উত্তর পূর্ব ভারত, তারপরে আবার মায়ানমার, তারপরে লাওস, ভিয়েতনাম, একেবারে ভিয়েতনাম পর্যন্ত, কম্বোডিয়া, এই সমস্ত সেকশনে কিন্তু সামান্য বেশি ভূমিধস বা একটা মাঝারি লেভেলের সুনামি এই জাতীয় প্রবণতা আছে। অবভিয়াসলি আমি কিন্তু ট্রেডমার্ক হিসাবে বলছি, নদী উত্তর দিকে দক্ষিণে আসতে হবে, নাহলে কিন্তু তার প্রবাবিলিটি লেস দ্যান 10% হবে না, মান্ডেন শো করছে না। বা ভূমিধসেরও জায়গা আছে, বা আগুন থেকেও কিন্তু বিপদের সম্ভাবনা আছে, কিন্তু সেটা মূলত পূর্ব দিকে। দক্ষিণ ভারতের দিকেও সংগঠিত হবে, কিন্তু দক্ষিণ ভারতে হলে নদীর গতিপথ হতে হবে। সেক্ষেত্রে দক্ষিণ ভারত মানে আমরা মোটামুটি মহানন্দার দক্ষিণে, নর্মদা নদীর দক্ষিণে যে অংশ আছে সেই অংশকে বলে থাকি। সেই অংশে কিন্তু যোগ বেশি রয়েছে। সেক্ষেত্রে নদীর গতিপথ হতে হবে পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ নর্মালি যেরকম কৃষ্ণা, কাবেরী, গোদাবরী যেভাবে, তুঙ্গভদ্রা যেভাবে এসছে সেইভাবে আসতে হবে আর কি। তো এক্ষেত্রেও কিন্তু ভূমিকম্পের যোগ আছে, তবে কম্পারেটিভলি কম আছে দক্ষিণ ভারতে। আমি যে অংশটা প্রথমে বললাম সেখানে আছে। তাছাড়া বড় ভূমিধসেরও যোগ আছে, কিন্তু ন্যাচারাল ক্যালামিটির যোগ আছে, সুনামি রিলেটেড জায়গারও কিন্তু যোগ আছে। এই জায়গাগুলো তৈরি করবে। তারপরে 5 নম্বর যেটা তৈরি করবে, সব কিছু না ভীষণ কেওটিক করে দেবে, ভীষণ কোনো কাজ নর্মালি আপনাকে হতে দেবে না। নর্মালি হতে দেওয়া মানে যে কোনো কোঅর্ডিনেশন, সেই কোঅর্ডিনেশনকে কিন্তু ব্লক করবার চেষ্টা করবে। যে কোনো, সেটা কথাবার্তা হতে পারে, সেটা নর্মাল ধরুন কাউকে চিঠিপত্র, মেল, ধরুন ইন্টারনেট, বা ইন্টারনেট ব্যতিরেকেও নর্মাল ফোন, দেখবেন ভীষণ পরিমাণে টাওয়ার বা এই সমস্ত ক্ষেত্রে খুব ডিস্টারবেন্স আপনারা ভোগ করতে থাকবেন এই ফেজটাতে, রিপিটেডলি এটা হবে। বা বিভিন্ন জায়গায় সেকশনাল কিছু প্রবলেমের জন্য হয়তো ইন্টারনেট ব্লক করা হলো, যাতে কোনো রকমভাবে কোনো গণ্ডগোল অশান্তি ছড়িয়ে না পড়তে পারে, যেটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হামেশাই করে থাকে, মানুষের জানমালের যাতে ক্ষতি কম হয় সেই সমস্ত আশঙ্কায় করে থাকে। তো সেই ধরনের কিন্তু প্রবাবিলিটি এ সময় দৃষ্ট হচ্ছে বেশি পরিমাণে। শরীরের ক্ষেত্রে বলবো, যত অর্থোপেডিক সেকশন আছে শরীরের, পুরো পা থেকে মাথা পর্যন্ত, সেই পুরো সেকশন কিন্তু গন্ডগোল করবে। জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার, তাছাড়া লিগামেন্ট, কার্টিলেজ, তাছাড়া ধরুন টিথ, গাম, আমাদের ফেশিয়াল বোন, এই সমস্ত জায়গাতে প্রবলেম করবে। বিশেষত গুরুত্বপূর্ণ লিমসের যে জাংচার আছে, হাতের ক্ষেত্রে মনে করুন শোল্ডার বা কনুইয়ের জায়গা, পায়ের ক্ষেত্রে হাঁটু, কোমর, বা পিঠের ক্ষেত্রে একদম পিঠের মাঝ বরাবর থেকে কোমর অংশ, ফালক্রাম রিজিয়ান, এখানে কিন্তু খুব গন্ডগোল করবে। তাছাড়া যাদের ক্ষেত্রে ধরুন কনস্টিপেশন এবং আইবিএস দুটো রিলেটেডই প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও খুব সমস্যা করবে। তো সেই রিগার্ডিং ডাক্তারবাবুদের শরণাপন্ন হবেন যে যেখানে আছেন।
অলরেডি ক্রনিক হলে সেটা কিন্তু সাবধান। যাদের ক্ষেত্রে কোনো ক্রনিক ডিজিজ বা কোনো ম্যাল প্রলিফারেশন অফ সেলস রিলেটেড কোনো ডিজিজ আছে তারা কিন্তু অবশ্যই টু দ্য লেটার্স চিকিৎসকের কথা মেনে চলবেন। প্রেগনেন্সি পিরিয়ডে যারা আছেন তারা যে সমস্ত রেস্ট্রিকশন ডাক্তারবাবু দিয়েছেন সেগুলোকে মেনে চলবেন। খুব দূর ভ্রমণের ক্ষেত্রে যারা যাবেন তারা একটু কন্টিনজেন্সি হাতে রাখবেন। বিশেষত পাহাড়ি এরিয়ায় যারা যাবেন তাদের কিন্তু সেই সমস্ত যোগ দৃষ্ট হচ্ছে এ সময়। হ্যাঁ, এবং চেষ্টা করবেন কোনো রকম বাগবিতণ্ডার মধ্যে রাস্তায় গিয়ে এখন না দাঁড়াতে। হয়তো দেখা যেতে পারে যিনি আপনার সাথে বিতণ্ডা করছেন তিনি হয়তো সম্পূর্ণ ভুল কথা বলছেন, আপনাকে হয়তো অত্যন্ত খুব হীন কথা বলছেন যেগুলো হয়তো আপনি শুনতে আদৌ প্রস্তুত নন, কিন্তু তবুও চলে গেছেন যখন তো শুনতে হবে। তো শুনবেন, অন্তত এইটুকু ধৈর্য রাখবেন, গন্ডগোল ঝামেলা সেগুলোকে বাড়াবেন না, তাহলে কিন্তু সেটা মানে বলতে পারেন ক্যাচেস দ্য ফায়ারের মতন খুব দ্রুত বেড়ে যাবে এবং আপনার লোকাল স্ট্যান্ডাই নষ্ট করে দেবে। যারা বিভিন্ন ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন তারা কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না বা তার ধারে কাছে যাওয়ারও চেষ্টা করবেন না। আপনার যিনি সিনিয়র অথরিটি আছেন তিনি আপনাকে যে নির্দেশ বা যে আদেশ দিচ্ছেন তার কথা টু দ্য লেটার্স মেনে আপনি কাজ করবেন, সারা জীবনই করবেন, এখন তো অবশ্যই করবেন। কোনো রকম কোনো লিটিগেশন কোর্ট কেস এই সময় যদি কোনো ডেট পড়ে খুব ক্যাজুয়ালি সেটাকে করছেন না। যদি মনে করেন আমি অল্টার করতে চাই তার জন্য প্রপার ভ্যালিড লিগাল পয়েন্টস দেবেন, আপনার হয়ে আপনার কৌশলী সেটা জমা দেবে, অ্যাকসেপ্ট হলে নিশ্চয়ই আপনি সময় পেলেন, না হলে কিন্তু হিয়ারিং অ্যাপিয়ার করবেন। কোনোভাবেই সেটাকে করবেন না। ছকে যদি নেগেটিভ থাকে তাহলে আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়ার মতন প্রভিশনও সেখানে থাকবে। চেষ্টা করবেন যতটা সম্ভব ল বাউন্ড হয়ে কাজ করতে এবং ঝামেলা ঝঞ্ঝাট বিতর্ক থেকে নিজেকে বিরত থাকতে এবং বাককে যতটা সম্ভব সংযম রাখতে। পিত্তদোষ সে সময় অত্যন্ত বেড়ে যাবে, তার ফলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে যতটা হালকা খাবার, এরম যদি কোনো নির্দেশ না থাকে ডাক্তারবাবু তাহলে দেখিয়ে নিতে পারেন যে কোন খাবার আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তবে যতটা সম্ভব খুব সহজ পাচ্য খাবার এবং সঠিক সময়ে খাবার সেটা খাওয়ার চেষ্টা করবেন। এ সময় কিন্তু অত্যাধিক ওভারথিঙ্ক, হাইপার টেনশন, অ্যাংজাইটি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং মানুষের মাথা মানে তার স্টেবিলাইজেশন মোড থেকে অন্য মোডে যেতে খুব একটা বেশি সময় নেবে না। সুতরাং সেই পাকচক্রে না পড়ে বিষয়টিকে খুব শুরুতেই ট্যাকেল করবার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের আমি বলবো যে অন্তত এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত কোনো মেজর ডিসিশন, যেমন ধরুন কোনো ব্যবসা শুরু করতে চলেছেন, কেউ কোনো ডোমেইন চেঞ্জ করতে চলেছেন, কেউ কোনো বাড়ি পরিবর্তন করতে চলেছেন বা বিবাহ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছেন, আপনার ব্যক্তিগত ছকে যদি সেরকম কোনো যোগ না থাকে তাহলে অল অফ এ সাডেন সেটা করবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেটা লং রানে ভুল প্রতিপন্ন হতে পারে। কোনো জিনিসকে কোনো খবরকে শোনা মাত্র সেটাকে একবার ভেরিফাই করে নিয়ে তারপরে কাজে এগোবেন এবং যতটা সম্ভব সচেতন এবং খুব শান্ত ধীর এবং চিন্তা ভাবনা করে নিজের রিয়াকশান দেওয়ার চেষ্টা করবেন এবং মৌন থাকার চেষ্টা করবেন। প্রয়োজন না হলে অতিরিক্ত কোনো ব্যাপারে কোনো বক্তব্য বা কোনো মত পোষণ করবার দরকার নেই। বহু মানুষ আছেন আমি দেখেছি কথা বলে, তারা এত ইরিভ্যালেন্ট কথা বলেন, মানে বিষয়ের বাইরে কথা বলেন এবং বোঝাই যায় যে তাদের ছোটবেলা থেকে তাদের যখন গ্রোন আপ হয়েছে তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত এবং সমাজের বেশ ভালো সেকশন বিলং করেন। তাদের এই জায়গাগুলোকে কেউ কোনোদিন দিক নির্দেশ করেননি, তা এখন বয়স হয়েছে তো চেষ্টা করবেন সেগুলো থেকে নিজেকে, সেই আবেগগুলোকে কন্ট্রোল করার। তাতে কি হয় বলুন তো, মেন ইস্যুটা থেকে আপনি ডাইভার্স মানে ডিসগ্রেস হয়ে যাবেন এবং
কথাটা বলতে পারবেন না, এবং বেশি যখনই বলবেন কিছু বিতর্কিত কথা বেরিয়ে আসবে, এবং সেখান থেকে কিন্তু সমস্যা তৈরি হওয়ার জন্য এখন মুড পয়েন্ট আছে, সেটা থেকে নিজেকে রিফ্রেইন রাখবার চেষ্টা করবেন। আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি, যদিও সারা মাসেরও বলা আছে, ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসেরও বলে দেবো, আপনারা একটু, আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে টাচ করে যাচ্ছি। মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের এই ফরওয়ার্ড মোশন, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বলে দিই যে কর্মক্ষেত্রে কিন্তু আপনি গুণগত এবং পরিমাণগত দিক থেকে যথেষ্ট বেটার কিছু অপরচুনিটিস আপনি পাবেন, এবং নিজের ধরুন গত 1 মাস পর্যন্ত বেশ কিছু জায়গায় যে কাঠিন্য বা কিছু কিছু জায়গায় যে এমন কিছু সিদ্ধান্ত যেটা পরে আপনার মনে হয়েছে সেটা না করলেই ভালো হতো, সেই জায়গার কিন্তু কিছু রেকটিফিকেশনের স্কোপও আপনি বর্তমানে পাবেন। এবং যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার বা বিভিন্ন রকম প্রাইমারি ক্রিয়েটিভিটি, বিভিন্ন লেখা, বিভিন্ন প্রতিবেদন, বা ধরুন বিভিন্ন রকম নাটক চর্চা, এ সমস্ত গান বাজনার সাথে যুক্ত আছেন, সুর তৈরি করা, তারা কিন্তু অত্যন্ত পজিটিভ ফল এ সময় পাবেন। শরীরের দিকে, শুধু লিভারের দিকে নজর রাখবার ক্ষেত্রে বলবো। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার কর্মস্থান এবং তার পজিটিভ কিছু আসপেক্ট তৈরি করবে। কোন কোন জায়গায়? মূলত আয়ের ক্ষেত্রে একটু উন্নতির জায়গা দৃষ্ট হচ্ছে, এবং জন্মছকে যদি রাহু খুব বেশি মেটেরিয়াল আসপেক্ট যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনাকে এ সময় ব্যাপক ডেভেলপমেন্ট দেবে। বাট রাহু যে ডেভেলপমেন্টই দিক না কেন, সেটা নেওয়ার জন্য আপনি কতটা প্রস্তুত আছেন সেটাকেও আপনি নিজেকে একটুখানি যাচাই করে নেবেন, না হলে পরে সেটা ওভারফ্লোন হয়ে বিপত্তির সৃষ্টি করে, এবং অতিরিক্ত অ্যাগ্রেসিভ বা অতিরিক্ত অহংকার বা সেটা বৃদ্ধি করে মানুষের সাথে ব্যবহার, বা ভীষণ খুঁটিনাটি জিনিস, আমি শ্রেষ্ঠ বাকি সময় নিকৃষ্ট, এই ধরনের একটা অদ্ভুত একটা কম্প্যারেটিভ সেন্স গ্রো করিয়ে দেয় বুধ এবং রাহু একত্রে থাকলে। বুধ আপনার ক্ষেত্রে বুঝতেই পারছেন দ্বিতীয়পতি পঞ্চমপতির প্ল্যানেট, লগ্ন ধরে যদি বলা যায়, তো সে আপনার 10th হাউসে রয়েছে, ইট ইজ এ ভেরি গুড পজিশন। বাট রাহু এখানে কিছু প্রতিকূল অবস্থা সৃষ্টি করবে। আপনি যখনই কোনো ধরুন অফিসিয়াল জায়গায়, কোনো বিজনেস জায়গায়, সেলফ এমপ্লয়মেন্টের জায়গায়, কোনো গ্রোথ রিলেটেড, প্রজেকশন রিলেটেড কাজকর্ম করবেন, সেখানে কিন্তু ঠান্ডা মাথায় বিষয়টিকে নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনোভাবে কোনো প্রভোকেশনে পা দেবেন না। যাদের কিডনি রিলেটেড ইস্যু আছে তারা কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের এই গোচর কিন্তু মোটের উপরে বেটার ফল দেবে। যদিও শনি এখন যেখানে রয়েছে সেটা আপনার ক্ষেত্রে কিছু কিছু কনস্ট্রেন্টস তৈরি করবে উইথ রেসপেক্ট টু দ্য লোকেশন অফ মার্কারি। সেটা প্রথম যেটা তৈরি করবে, শারীরিক কারণে আপনি বেশ কিছু কাজ সময় মতো অ্যাটেন্ড না করতে পেরে, বা ধরুন কিছু জায়গায় অতিরিক্ত ক্যাজুয়াল হয়ে অ্যাটেন্ড না করতে পেরে বেশ কিছু সুযোগ আপনার হাতছাড়া হতে পারে। খারাপ দশায় থাকলে কিন্তু কোনোভাবে কোনো কাজে আটকে যাওয়া, গাড়ি লেট হয়ে যাওয়া, ট্রাফিকে পড়ে যাওয়া, বা ধরুন রাস্তাঘাটে ছোটোখাটো কোনো অবস্ট্যাকেলের জন্য সময়ে পৌঁছাতে না পেরে আপনার সুযোগ কিন্তু হাতছাড়া হওয়ার এ সময় যোগ আছে। একটু আগে থেকে সেই সময়টা নেবেন। যারা বিভিন্ন হায়ার এডুকেশন বা বিভিন্ন রিসার্চ রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু অত্যন্ত বেটার আছে। কম্পিটিটিভ এক্সাম বা ধরুন হায়ার এডুকেশনের সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু ভালো যোগাযোগ দৃষ্ট হচ্ছে। অর্থোপেডিক জায়গা থেকে খুব সাবধান থাকবেন, এটা কিন্তু কমন আছে, হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে এই জোনটা, অর্থাৎ এপ্রিল মাসের 7 তারিখ পর্যন্ত প্রায় কম বেশি সব লোককেই তার তার ছকের গুরুত্ব অনুসারে অর্থোপেডিক জায়গা কিন্তু খুব ভোগাবে এ সময়। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি যে এই সময়
আপনি যেটা করতে পারেন সেটা বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা, বা যদি মনে করেন যে আমি কোনো ব্যবসা শুরু করতে চাইছি এবং সেটা আমি পরবর্তী 2-3 মাসের মধ্যে শুরু করব, আপনার শুরু করার ক্ষেত্রে সব থেকে বেস্ট টাইমই হচ্ছে 12ই মের পর থেকে এই বছরে। তো সেই সংক্রান্ত যত খাতাপত্র, কাগজপত্র, আইনগত দিক, সেগুলোর যত মানে লজ মানে লিগাল যত প্রভিশনস আছে, সেগুলোর কাগজপত্র বা সেগুলো তৈরি করার জন্য সব থেকে বেস্ট টাইম হচ্ছে এটা। এদিকে আত্মনিয়োগ করুন, এবং তাছাড়া বিভিন্ন রকম ধরুন এই রিগার্ডিং কোনো গভীর জ্ঞান বা সেই সংক্রান্ত কিছু নেওয়ার যদি দরকার থাকে, সেই সংক্রান্ত মানুষজনের সাথে যতটা সম্ভব নিজের ইন্টারাকশন বৃদ্ধি করুন, করে সেটা লাভ করার চেষ্টা করুন যাতে লং রানে আপনাকে ডিভিডেন্ড দেয়। আপনি কিন্তু এ সময় নিজের যে প্যাশন ইমোশনকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন, স্পাউসের সাথে, স্পাউসের ফ্যামিলির সাথে, তথা আপনার নেইবারের সাথেও কিন্তু চেষ্টা করবেন। বা আপনার যদি বাড়িতে বেশ একাধিক বাড়ির সাথে লাগোয়া কোনো ফেন্সিং থাকে যেখানে মোর দ্যান 2 আপনার নেইবার আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি আহ, মানে বেশি ন্যায় নীতির জায়গাটায় না গিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের দিকে থাকবার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে বোদ্দালামস এবং ব্লাড প্রেশার সংক্রান্ত জায়গা থেকে সাবধান থাকবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বিভিন্ন রকম বিজনেস বা বিজনেস প্রপোজাল, বিভিন্ন রকম কোঅর্ডিনেশন, কমিউনিকেশন রিলেটেড যে জায়গা আছে, বা ধরুন সমাজের একটু প্রভাবশালী যে সমস্ত ব্যক্তিবর্গ আছে, যারা অনেক জ্ঞানী মানুষ, যাদের লং টার্মে একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, এই ধরনের মানুষের সাথে কিন্তু আপনার যোগাযোগ হওয়ার সমূহ চান্স আছে, এবং সেখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার ফিল্ডে কিন্তু অবশ্যই আপনাকে পজিটিভ রেসপন্স দেবে। স্পাউসের সাথে সম্পর্ক বেটার হবে, স্পাউসের ডেভেলপমেন্ট শো করছে, নিজের ফাইন্যান্সিয়াল জায়গা বেটার শো করছে, ইমুভেবল প্রপার্টি বা অ্যাসেট সংক্রান্ত জায়গার ক্ষেত্রে বেটার শো করছে। শুধুমাত্র কাফ অ্যান্ড কোল্ড এবং আপার অ্যাবডোমেনে ডাইজেশন সংক্রান্ত জায়গা থেকে নজর রাখবেন। যাদের ক্ষেত্রে অনেক দূর পর্যন্ত ট্রাভেলিং করতে হয়, গাড়ি ঘোড়া চালাতে হয়, তারা একটু সাবধানে চালাবেন। কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি যে প্রাথমিক যে সময়টা, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব খারাপ দেবে না। যতই সেটা আপনারা যারা লগ্ন দেখে দেখেন তারা বলবেন ষষ্ঠে অবস্থান করছে, আমি তা সত্ত্বেও বলবো দেবে না, আপনাকে কিন্তু বেশ কিছু কানেকশন দেবে। সাবজেক্ট টু দ্যাট, যদি খারাপ দশায় থাকেন তাহলে কিন্তু সেটা দেওয়ার মতন সিচুয়েশানে থাকবে না, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। যাই হোক না কেন, আমি আশা করছি একটা মাঝারি প্রকৃতির দশায় আপনি আছেন, তো সুতরাং বেটার ফল দেবে। তবে হ্যাঁ, যদি কোনো ডেট থাকে এবং সেটা 2.5 বছরের বেশি সময় ধরে চলছে, তাহলে কিন্তু এটা এ সময় যথেষ্ট প্রেশার আপনার ওপর তৈরি করতে পারে। আপনি খারাপ দশায় থাকলে সেই প্রেশারের মাত্রা কিন্তু বাড়তে পারে, সেটাকে টেকনিক্যালি একটুখানি কন্ট্রোল করবেন। পারলে স্পাউসের সাথে একত্রে সেই কাজ করে সেটাকে মেটাবার চেষ্টা করবেন, সেটা আপনার ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। যেহেতু 7th হাউসের দৃষ্টি আছে, সুতরাং স্পাউস, সে আপনার স্ত্রী হন, স্বামী হন, তার থেকে কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন, বা আপনার পার্টনারের থেকেও আপনি কিছুটা ডিভিডেন্ড পেতে পারেন। যতটা সম্ভব খাদ্যের উপরে কন্ট্রোল রাখবেন, বা তেমন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রুটিন ডায়েট তৈরি করে সেই মোতাবেক চলবার চেষ্টা করবেন। ওবিসিটি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে পারি, যারা বিভিন্ন রকম ধরুন 12 বছর থেকে 25 বছর পর্যন্ত ছাত্রছাত্রী আছেন, একদম প্রাইমারি এডুকেশন থেকে হায়ার এডুকেশন পর্যন্ত, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এ সময় ভালো ফল দেবে। লট অফ কানেকশনস উইল বি হ্যাপেন্ড, বেটার কানেকশন, যার দ্বারা কিন্তু আপনি অনেক বেটার অপরচুনিটি পাবেন নিজেকে আপগ্রেড করা। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম থাকলে বেটার আছে। হ্যাঁ, তার সাথে ইনোভেটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিংয়ের সাথে যুক্ত রয়েছেন,
কোর ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং বা বিভিন্ন রকম যত কোর এবং ইন্ট্রেন্সিক ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন যারা, তারা কিন্তু অনেক বেটার ফল পাবেন। বা যারা ধরুন কোর ফিজিক্স বা পার্টিকেল ফিজিক্সের উপরে কাজ করেন, এরকম ধরুন আমাদের দীর্ঘদিন ধরে হচ্ছে সেই ফ্রান্স এবং সুইজারল্যান্ডের ওখানে সার্নে হচ্ছে গডস পার্টিকেল খোঁজার ব্যাপার। একটা সময় ইন্টারেস্ট ছিল, এখন আর খুব একটা খবর রাখি না। এই সংক্রান্ত জায়গায় দেখতে পারেন যে কিছু আপডেশন আপনারা এই সময় কিন্তু পেতে পারেন। যদি হয়, সেটা হচ্ছে তো নিশ্চয়ই, সেটা কিন্তু অবশ্যই মানে আমাদের জন্য অনেক কিছু নলেজ, তার ডোরস কিন্তু ওপেন করে দেবে। খুব বেটার সময় আছে। যারা মেডিকেল প্রফেশনের জন্য আছেন, বিশেষত পেডিয়াট্রিশিয়ানের ক্ষেত্রে যারা চিকিৎসক, তারা কিন্তু এ সময় একটু কেয়ারফুলি করবেন কাজকর্ম, বিশেষত সার্জেন যারা আছেন তারা অবশ্যই। বৃশ্চিক লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 8th 11th লর্ড সে 4th হাউসে রয়েছে। এ কিন্তু আপনার হায়ারার্কিয়াল কিছু জায়গা থেকে আপনাকে ডিভিডেন্ড দিতে পারে, সাবজেক্ট টু দ্যাট দশা কিন্তু শুক্র বা বুধের দশা অথবা চন্দ্রের দশা হলে বেটার আছে। শনির দশা যদি পরিণত বয়সে পান তাহলে ডিভিডেন্ড দেবে, না হলে দেবে না। পারিবারিক সংক্রান্ত জায়গায় বেশ কিছু জায়গায় যদি ডিসপিউট থাকে তাহলে সেটা আলোচনার মাধ্যমে এখন কিন্তু মিটে যাওয়ার প্রবণতাও কিন্তু থাকছে। বাট ওয়ান্স দ্য টাইম টু বি রিচড টু 26th ফেব্রুয়ারি, তারপরে কিন্তু সেটা আবার একদম 7th এপ্রিল অবধি সেটা সংগঠিত হবে না। সুতরাং সেরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকে আগে করে নেওয়াই ভালো। উচ্চ রক্তচাপ, নাকের ক্ষেত্রে যাদের পলিপ আছে, ব্লিডিং হয়, কানে যাদের ইনফেকশন হয়, ঠান্ডা লাগা, গলায় টনসিল, থাইরয়েডের সমস্যা, তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। যাদের শরীরে ভিসকোসিটি অফ ব্লাড মানে রক্তের ঘনত্ব বেশি, রক্তের মধ্যে ফ্যাট এসব বেশি আছে, জানেন ওষুধ খাচ্ছেন, এই দিক সংক্রান্ত কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আচ্ছা, ধনু লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে 7th এবং 10th হাউসের লর্ড সেই 3rd হাউসে রয়েছে। ইট উইল বি সার্টেনলি ক্রিয়েটিং লট অফ পজিটিভ কানেকশনস, স্পেশালি কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি উদ্যমী করবে, আপনাকে অনেক বেশি স্ট্রেংথফুল, অনেক বেশি ফার্মনেস দেবে, অনেক বেটার কোঅর্ডিনেশন দেবে। সাবজেক্ট টু দ্যাট আপনি কোন দশা অন্তর্দশা রয়েছেন। 50-এর পরে যদি শনির দশার আর 6-7 বছর বাকি থাকে তাহলে কিন্তু খুব একটা যোগাযোগ পাবেন না এ সময়। কিন্তু এ সময় যদি বুধের দশা পান কোনোভাবে, জাস্ট ইনিশিয়েটেড, তাহলে টু সাম এক্সটেন্ট বেটার এফেক্ট প্রথম 20 দিন 22 দিন কিন্তু অবশ্যই পাবেন। সেক্ষেত্রে বিভিন্ন রকম সেলস, মার্কেটিং, এই সমস্ত ফিল্ডে, বা ধরুন বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট, কোনো ধরুন ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, বিভিন্ন প্রায়োগিক বিদ্যার যে ইকুইপমেন্ট, মেডিকেল ইকুইপমেন্ট উইল বি দ্য ফার্স্ট প্রেফারেন্স। তারা কিন্তু এই ব্যবসার সাথে যুক্ত মানুষেরা বেটার হবে। যারা বিভিন্ন ওষুধপত্র বা সেই সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য ভালো সময় দৃষ্ট হচ্ছে। যারা বিভিন্ন ইন্টেরিয়ার ডেকোরেটিংয়ের কাজ করেন, বিভিন্ন ব্রাইডাল মেকআপ, বিভিন্ন রকম মেকআপ আর্টিস্ট, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচারের আলো যে সমস্ত ফিল্ড, ফ্যাশন রিলেটেড ফিল্ড আছে, তারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। দশা অন্তর্দশা বা ছকের স্ট্রেংথ যদি একটু বেটার থাকে, অনেক বেটার এ সময় অর্ডার পাবেন, যেটা আপনার ব্যবসাকে বেশ কিছুটা সমৃদ্ধ করবে। শরীরের ক্ষেত্রে নার্ভাস সিস্টেম, এবং যদি আপনি জাতিকা হন তাহলে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসের কিন্তু নজর দেবেন। সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। মকর লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধ এক্ষেত্রে কিন্তু 6th এবং 9th লর্ড, সে আপনার 2nd হাউসে অবস্থান করছে, এবং সে কিছুটা কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গার সাথে আপনার কানেকশন করাবে। স্পেশালি ধরুন ব্যবসা করতে চাইছেন, তার জন্য কোনো লোন নিতে চাইছেন, বা ধরুন দুজন পার্টনার আছে, আরেকজন পার্টনার আসলো, সে কিছু টাকা দিয়ে সেখানে নিবেশ করলো, তার ফলে আপনার কোম্পানির কিছুটা শ্রীবৃদ্ধি ঘটলো, ফাইন্যান্সিয়াল ব্যাকবোনটা একটু স্ট্রেনদেন হলো, এরকম কিন্তু যোগ দৃষ্ট হচ্ছে। অর্থাৎ লাইবিলিটি বৃদ্ধি পাবে, কিন্তু পয়সার সোর্সও একসাথে আসবে। সেটাকে যদি গঠনগতভাবে কাজে লাগাতে পারেন, অবভিয়াসলি উইল বি গিভিং ইউ দ্য বেটার রেজাল্ট।
তার সাথে যেটা নেবে সেটা কথা বলার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব স্ট্রেট বলার থেকে সত্যি বলুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু কথার মধ্যে যেন রুক্ষতা বা রূঢ়তা বা ধরুন ইনসিপিড স্টেটমেন্ট সেরকম যেন না হয়। নিরসভাবে বলবেন না। যে কোনো মানুষের সাথে যখন কথা বলবেন, সেও আপনার সাথে কিছুটা এক্সপেকটেশন রেখেই কথা বলছেন, সেই মূল্যটুকু দিয়ে তার সাথে কথা বলবার চেষ্টা করবেন যতটা হয় আর কি, যে অবস্থায় আপনি আছেন। শরীরের ক্ষেত্রে বলবো এন্টায়ার আপনার অর্থোপেডিক সেকশন এবং হজম শক্তি সংক্রান্ত, বিশেষত লিভার প্যাঙ্ক্রিয়াস, যাদের ক্ষেত্রে কনস্টিপেশন রিলেটেড সমস্যা আছে খুব সাবধান। ইনসাবঅর্ডিনেশনের ব্যাপক যোগ আছে, সুতরাং যেখানেই চাকরি করছেন সেখান থেকে কিন্তু খুব সাবধান। কোনোভাবে কোনো তর্ক বিতর্ক বা বাক বিতণ্ডার মধ্যে জড়াবেন না। বয়স যদি আপনার 43 বছরের বেশি হয়, মেল ফিমেল আপনি যাই হন না কেন, তাহলে আপনার যে কনজুগাল রিলেশন সেক্ষেত্রে কিন্তু বেটার রাখবার চেষ্টা করবেন, নাহলে সেখানে বেশ কিছু প্রেশার ক্রিয়েট হওয়ার যোগ রয়েছে। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনার বলতে পারেন আপনার সেলফ রেসপেক্ট, আপনার পার্সোনালিটি, আপনার ধরুন অন্তত মেটেরিয়াল সাইডের যে ইগো আছে, অবশ্যই নেগেটিভ, সেগুলোকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে এবং তার সাথে আপনার মধ্যে একটা মরাল ভ্যালিউস তৈরি করবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তৈরি করবে। আপনি যে কনসার্ন বা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন সেখানে কিন্তু আপনি বেটার ইফেক্ট প্রদান করতে পারবেন, সেদিক থেকে ভালো ফল দৃষ্ট হচ্ছে। শরীরের ক্ষেত্রে হার্টের দিক, লাংসের দিক এবং লেগ লেন্থ বরাবর অর্থোপেডিক পোর্শনের দিকে নজর দেবেন। অর্থ খরচ করবার জন্য কিন্তু সাবধান, বিশেষত এরম যদি সিচুয়েশন হয় যে কোনো সিবলিংসের জন্য, ভাই বোনদের জন্য কোনো অর্থ খরচা করতে হচ্ছে, তাহলে যার অ্যাকচুয়াল প্রয়োজন আছে তার জন্য খরচ করুন, হ্যাঁ, কিন্তু সেটা বুঝে করবেন, যেন দানটা অপাত্রে না হয় সেটা খেয়াল রাখবেন। বরঞ্চ তার জন্য যদি কন্টিনজেন্সিতে কিছু টাকা রেখে দিতে পারেন সেটা বেটার আছে, কিন্তু তার যোগ্যতা নেই, তার জন্য আপনি অনেক যে ফিল্ডে সে পড়তে চাইছে করলেন, তাহলে কিন্তু পুরো বিষয়টাই নষ্ট হবে। এটা একটু ভেবে চিন্তে করবেন। স্পাউস এবং তার ফ্যামিলির সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন এই সময়টা। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, আপনাদের 4th 7th লর্ড দ্বাদশ হাউসে রয়েছে। এটা কিন্তু দুটো দিক থেকে এ সময় প্রচুর ভ্রমণের যোগ আপনার দৃষ্ট হবে এবং পরিবারে বেশ কিছু লাইবিলিটি বাড়বে, মানে পরিবারের দিক থেকে স্পেশালি আপনার পেরেন্টস, আপনার স্পাউস, এদের এমন কিছু রেসিডুয়াল কাজ আপনাকে করতে হবে যেটা হয়তো আপনি এন্টাইটেল নন করার জন্য। দেখা যাচ্ছে যে আপনি হয়তো স্ত্রী, কিন্তু আপনার স্বামী কোনো কারণে হয়তো কর্মসূত্রে বাইরে রয়েছেন এবং আপনাকে অনেক কিছু অফিসিয়াল এমন হ্যাজার্ড কিছু এসছে, সেগুলো আপনাকে এখন করতে হচ্ছে আপনার নিজের অফিসিয়াল কাজের বাইরে। উল্টোটাও হতে পারে, বা পেরেন্টসের কাজ, শ্বশুর শাশুড়ির কাজ, তাদের শরীর স্বাস্থ্য বা পরিবারের ইন্টিগ্রিটি বজায় রাখবার জন্য কাজ, সেগুলো কিন্তু এখানে খুব পরিমাণে দৃষ্ট হচ্ছে। তবে যতটা সম্ভব স্পিরিচুয়াল ইনক্লিনেশন যদি থাকে আপনার মধ্যে, আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা তৈরি করবে না। এবং এডুকেশন বা হায়ার এডুকেশন বা দূরবর্তী স্থানে এডুকেশন, কোনো রিকগনাইজড ইউনিভার্সিটিতে এডুকেশনের যোগ কিন্তু খুব ভালোভাবে আছে, তবে এক্সপেন্ডিচার খুব হাই হবে। চিকিৎসা যদি করান তাহলে যতটা সম্ভব চেষ্টা করবেন রাইট পাথ অবলম্বন করে চিকিৎসা করা, কারণ খরচ কিন্তু অনেকটা এনহ্যান্সড হবে। এবং যতটা সম্ভব নিজের মেন্টাল স্ট্রেংথ, স্ট্যামিনা বা সেটাকে রিগেইন করবার জন্য ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলোর উপরে খুব বেশিভাবে জোর দিন, সেটা আপনার ক্ষেত্রে ভীষণ পজিটিভ ফল দেবে। স্পাউসের সাথে কিন্তু বহু জায়গায় মতান্তর ঘটবে, বহু জায়গায় খুব ইডিওলজিক্যাল ডিফারেন্স তৈরি হবে। চেষ্টা করবেন যে জায়গাটা যতটা সম্ভব নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেওয়া যায়। শরীরের ক্ষেত্রে লিভার, প্যানক্রিয়াস এবং কোলন এরিয়ার দিকে নজর দেবেন। অর্থোপেডিক জায়গা ভীষণভাবে আপনাকে কষ্ট দেবে, লিগামেন্ট এবং ভীষণ ডিপ যে মাসল আছে সেখান থেকেও সমস্যা দিতে পারে। মেল ফিমেল যেরকমই হন, 38 বছরের বেশি হলে রিপ্রোডাক্টিভ অর্গানেও প্রবলেম দিতে পারে।
সন্তানের উচ্চাকাঙ্ক্ষা সেটাও আপনার ক্ষেত্রে একটু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াতে পারে। নমস্কার।